ইয়ান নামটা শুনলেই আমাদের মাথায় অনেক কিছু আসে, তাই না? কিন্তু এর ইতিহাসের ভাঁজে ভাঁজে এমন সব গল্প লুকিয়ে আছে যা আধুনিক বিশ্বকে একেবারে ভেতর থেকে বদলে দিয়েছে। চলুন আজ সেই গল্পটাই একটু শুনে আসি। এটা একটা অদ্ভুত প্রশ্ন, তাই না? ইরানের ইতিহাসটাই এমন। বারবার বড় বড় শক্তির কাছে হেরেছে, কিন্তু তারপরেও যেন আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। কিভাবে এটা সম্ভব হলো? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ সব শক্তি, আলেকজান্ডার থেকে শুরু করে আরবের খলিফা, এমনকি চেঙ্গিস খান পর্যন্ত, সবাই ঝাঁপিয়ে পড়েছে পারস্যের উপর। প্রতিবারই মনে হয়েছে পারস্য বুঝিয়ে এবার মানচিত্র থেকে মুছেই যাবে। কিন্তু প্রতিবারই শেষ হাসিটা হেসেছে পারস্যের সংস্কৃতি। তাহলে ইরানের আসল শক্তিটা কোথায়? এর উত্তর কিন্তু কোনো তলোয়ার বা তরবারিতে নেই। এর আসল শক্তি লুকিয়ে আছে তার সংস্কৃতিতে। চলুন দেখি কিভাবে এই অদৃশ্য শক্তি বারবার বিজয়ীদেরই হারিয়ে দিয়েছে। ব্যাপারটা ছিল অবিশ্বাস্য। মানে যারা ইরান জয় করতে আসত, কয়েক দশকের মধ্যে তারা নিজেরাই ইরানি সংস্কৃতিতে মিশে যেত। পারস্যের ভাষা, তাদের শাসন ব্যবস্থা, তাদের আদব কায়দা সবকিছুই বিজয়ীরা আপন করে নিত। দেখে মনে হতো পারস্য যেন তার শত্রুদের আস্ত গিলে ফেলছে। আচ্ছা, আজকে এই দুনিয়ায় দেশগুলো তো একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখতে কূটনীতির সাহায্য নেয়, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই যে ডিপ্লোম্যাসি বা কূটনীতির ধারণা, এর জন্ম হয়েছিল হাজার হাজার বছর আগে এই প্রাচীন ইরানেই? সোচুন তো একবার, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ইরান বিশ্বকে দেখিয়েছিল কিভাবে যুদ্ধের বদলে আলোচনার টেবিলে বসা যায়। আক্কাদীয় রাজা আর এলামাইট সভ্যতার মধ্যে যে চুক্তি হয়েছিল, সেটাই ছিল বিশ্বের প্রথম লিখিত আন্তর্জাতিক চুক্তি। সময় আমাদের জীবনের সবকিছুই তো একে ঘিরে। আমরা জানি সময়ের একটা শুরু আছে, একটা শেষও আছে। কিন্তু এই যে ধারণাটা যে সময় একটা সরল রেখায় চলে, এটা কোথা থেকে এলো? হ্যাঁ, এর উত্তরটাও লুকিয়ে আছে ইরানের ইতিহাসে। প্রাচীনকালে বেশিরভাগ সভ্যতাই মনে করত সময়টা আসলে একটা চাকার মতো, ঘুরতেই থাকে। জন্ম, মৃত্যু, আবার জন্ম, ঠিক যেমন ঋতু বদলায়। কিন্তু ইরানি প্রথমবার বলল, না, সময় চাকার মতো নয়, সময় হলো একটা সরল রেখা। এর একটা শুরু আছে, একটা মধ্যবিন্দু আছে, আর একটা শেষও আছে। আমাদের জীবন অর্থহীন কোনো চক্র নয়, এর একটা উদ্দেশ্য আছে। এই বৈপ্লবিক চিন্তার জন্ম দিয়েছিল ইরানের প্রাচীন ধর্ম জরথুস্ত্রবাদ। এই ধর্ম শেখাত যে গোটা মহাবিশ্বটাই হল ভালো আর মন্দের এক বিশাল যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধের একটা শেষ আছে, যেখানে ভালোরই জয় হবে, আর প্রত্যেক মানুষ এই যুদ্ধে আলোর পক্ষের একজন সৈনিক। ইরানের এই ধারণাটা এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ব্যাবিলনে নির্বাসিত ইহুদিরা প্রথমে এটা গ্রহণ করে, আর তাদের মাধ্যমেই এটা ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এ তিনটি প্রধান ধর্মের অংশ হয়ে যায়। ভাবা যায়, ইরানের একটা ধারণা আজ বিশ্বের কোটি কোটি মানুষের জীবন দর্শনকে নিয়ন্ত্রণ করছে। ইরানের সাংস্কৃতিক শক্তি এতটাই প্রবল ছিল যে আক্রমণকারীরা এখানে এসে যেন নিজেদের পরিচয়ই ভুলে যেত। মনে হতো যেন তাদের ব্রেনটাকেই নতুন করে প্রোগ্রাম করে দেওয়া হচ্ছে। চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন গ্রিক বীর আলেকজান্ডার। তিনি যখন পারস্য জয় করলেন, তখন মনে হয়েছিল পারস্যের গৌরবময় ইতিহাস হয়তো শেষ। তিনি পারস্যের গর্বের রাজধানী পার্সিপোলিস পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। কিছুদিনের মধ্যেই বিশ্ববিজয়ী আলেকজান্ডার নিজেই পারস্যের সংস্কৃতিতে এতটাই ডুবে গেলেন যে তিনি পারস্যের পোশাক পরা শুরু করলেন, তাদের মতো করে দরবার চালাতে লাগলেন। গ্রিক সংস্কৃতি পারস্যকে বদলাতে তো পারলই না, উল্টো পারস্যের সংস্কৃতি গ্রিকদের গ্রাস করে ফেলল। এর কয়েক শতাব্দী পর এলো আরব আক্রমণ। সাসানীয় সাম্রাজ্যের পতন হল, আর পারস্যে এলো ইসলাম ধর্ম। হাজার হাজার বছরের জরথুস্ট্রীয় ঐতিহ্য ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। কিন্তু আবারও ঘটল সেই একই অবাক করা ঘটনা। সামরিকভাবে হেরে গেলেও সাংস্কৃতিকভাবে ইরানই জিতল। আব্বাসীয় খলিফারা দেশ চালানোর জন্য পুরোপুরি পারস্যের আমলা, পণ্ডিত আর কবিদের ওপর নির্ভরশীল হয়ে পড়ল। ফার্সি ভাষা তো হারালই না, বরং আরও শক্তিশালী হয়ে উঠল। এরপর এলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ, চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী।
তারা শহরকে শহর ধ্বংসস্তূপে পরিণত করল। এবার সত্যি মনে হয়েছিল ইরান হয়তো আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু অবিশ্বাস্যভাবে ইরান এবারও পাল্টা আঘাত হানল। যে চেঙ্গিস খানের বাহিনী সবকিছু ধ্বংস করেছিল, তার পরের প্রজন্মই পারস্যের প্রেমে পড়ে গেল। তারা ইসলাম ধর্মগ্রহণ করল, ফার্সিকে বানালো রাষ্ট্রভাষা, আর পারস্যের শিল্প সাহিত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হয়ে উঠল। ইরান যেন তাদের মনটাই বদলে দিল। এই যে এত গভীর একটা ইতিহাস, এটা আজও ইরানের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন দেখি আজকের দিনে এসে এই ঐতিহাসিক পরিচয় কিভাবে দেশটির নামে ফুটে ওঠে। জানেন তো, ১৯৩৫ সালের আগ পর্যন্ত সারা বিশ্ব এই দেশটাকে পারস্য বা পার্সিয়া নামেই চিনত। কিন্তু তখন রাজা রেজা শাহ পাহলভি চাইলেন ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলে দেশের আসল প্রাচীন পরিচয়টা ফিরিয়ে আনতে। তাই তিনি বিশ্বকে অনুরোধ করলেন দেশটিকে তার নিজের নামে ডাকতে, ইরান, যার অর্থ আর্যদের দেশ। এর ফলে আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। ইরান শব্দটা শুনলে আমাদের মাথায় আসে আজকের ভূরাজনীতি, নিষেধাজ্ঞা আর খবরের শিরোনাম। আর পারস্য বা পার্সিয়া শুনলেই মনে পড়ে যায় কবিতা, ইতিহাস, আভিজাত্য আর আলিফ লায়লার উড়ন্ত গালিচার গল্প। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা দেশের আসল পরিচয় আসলে কি? তার গৌরবময় অতীত, তার জটিল বর্তমান, নাকি বাইরের দুনিয়া তাকে যেভাবে দেখে সেটাই? ইরানের এই টিকে থাকার অবিশ্বাস্য গল্প হয়তো আমাদের এটাই শেখায় যে পরিচয় কোনো থেমে থাকার জিনিস নয়, এটা একটা নিরন্তর সংগ্রামের নাম।